বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই কাঁটা হয়ে দাঁড়ালেন? তিনি আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না বলেছিলেন, তিনি বলেছিলেন কি করে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন দেখবো। ভারতবর্ষের একটা আইন আছে যে একই কারণে আপনি দুজনকে দুরকম বিচার দিতে পারেন না। এই যে আমলাদেরকে পরিচালনা করা, আপনাদেরকে মেনলি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করতেন না মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করতেন? কিন্তু বিজেপি যেভাবে ভরাডুবি হলো, এরপর মনে হচ্ছে 26-এ উঠে আসতে পারে বিজেপি। মনে হচ্ছে এখন যে শতাব্দীর যেটা টাপ হতো আপনি প্রতিদ্বন্দ্বিতা করলে, 26-এ আপনাকে কিভাবে দেখতে পাবে মানুষ? আরো অ্যাক্টিভ রাজনীতি করার ইচ্ছা, না মানে বসে যাবেন, না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন কি করে প্রতিদ্বন্দ্বিতা করেন আবার 26-এ দেখা হবে? শতাব্দী রায় রীতিমতো দেখা যাচ্ছে তিনি জেতার পরেও তিনি বলছেন এই তৃণমূলের মধ্যে অনেক বিজেপির লোক লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, রীতিমতো তাদেরকে সাসপেন্ড, অনেকে সাসপেন্ড হয়েছে। তুমি দখল হয়ে যাচ্ছে, প্রশাসন ব্যর্থ। এটা যদি আমি বলতে হয়, সত্যি কথা বলতে গেলে ওনার কথা নিজের দলের লোকই আমার মনে হয় কটা লোক শোনে। লোকাল স্তরে সবাই একজন করে মুখ্যমন্ত্রী, ঠিক আছে, একটা পাড়া থেকে আরম্ভ করে, একটা ব্লক থেকে আরম্ভ করে, একটা পৌরসভা থেকে আরম্ভ করে, তাদের তো সাধারণ মানুষের ক্ষমতা নেই তাকে ইয়ে করে প্রত্যেকটা ব্যাপারে মুখ্যমন্ত্রীকে জানাবে গিয়ে, বা জানালেও সেই কাগজটা কতজন পড়ে। পাঠিয়ে দিচ্ছে লোকাল থানা অ্যাকশন নিতে, লোকাল থানা তো সেই লোকাল লিডারের সাথে মিলে রয়েছে, তা সেক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। সে আর লোকাল পার্টি স্তর থেকে যদি উনি খবর নেন, উনি কখনোই তো সঠিক খবর পাবেন না, ওনার দলের লোকই ওনাকে খবর দিচ্ছে না। আমি কখনোই বলছি না যে উনি উনি হয়তো অ্যাকশন নিতে চান, কিন্তু ওনার যে লোকগুলো রয়েছে তারা যে ওখান থেকে দিনের পর দিন মানুষকে এইভাবে টর্চার করছে, বা এই জমি দখল থেকে আরম্ভ করে জমি কনভার্সন করিয়ে নিচ্ছে ভুলভাল, কাউন্সিলর গোষ্ঠীদ্বন্দ্ব, তারপরে দেখবেন সব থেকে বড় ঘুঘুর বাসা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট, ঠিক আছে, যে কোনো এবারে ওনার, আমি আবার তো বললাম যে কে ওনার কাছে গিয়ে খবর পৌঁছায়, ঠিক আছে, উনি কিভাবে কনভার্সনে উনি আমার মনে হয় সেই পদ্ধতিটাও হয়তো জানেন না, ঠিক আছে। এই যে পুরো দেখুন একটা সিস্টেম যে আজকে তৈরি হয়ে গেছে না, ওটা ভাঙতে গিয়ে ওই একটা প্রশাসনিক মিটিং এ গিয়ে আমি যদি লোককে বললাম কালকে থেকে সবাই ওই না, উনি ঝাঁটা নিয়ে নামবেন, কিন্তু বাকিরা তো তুলসীর মালা পরে নিজেদের শুদ্ধ করে নেবেন না, ঠিক আছে। তুলসীর মালা পরে যদি একটা মানুষ শুদ্ধ হয়ে যেত, তার অন্তঃকরণ যতক্ষণ না শুদ্ধ হচ্ছে সে কাজটা তো হবে না। ওনাকে তাহলে মানুষের, আজ কালকে উদয়ন গুহ যে মানে নিজের মিনিস্টারি উনি কাটমানি নিয়ে বলছিলেন যে খেয়ে মদ মাংস নিয়ে পিকনিক করছে, ফুর্তি করছে, এটা তো আমার কথা নয়, অন রেকর্ড একজন মিনিস্টার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়, উনি অন রেকর্ড উনি প্রশাসনিক মিটিং এ বলেছেন। ফলে তার মানে সিস্টেমটা তো হয়ে গেছে, উনি নিজে স্বীকার করছেন, ওনার দলের মন্ত্রীরা স্বীকার করছেন, কিন্তু এটাকে ঠিক করবে কে? হু উইল বেল দ্য ক্যাট? উনি পারবেন কি সত্যি? বিজেপি এটা বোঝাতে পারেনি যে কোন পরিষেবাটা কে দিতে পারতো, কেন হয়নি, ঠিক আছে। সার্টিফিকেট দেখুন, এটা যদি মানুষ বুঝতো। আর 2 নম্বর কথা হচ্ছে, ধরুন আপনাকে যে বেনিফিশিয়ারি লিস্টে আনতে হবে সেটা যদি না ফেলে, বা আপনার থেকে হয়তো এমন লোকও আছে যে আপনাকে চেয়েছে, আপনাকে আধার কার্ড আর ইয়ে দিয়ে দিয়েছে, ভোটার কার্ড এসব দিয়ে দিয়েছে, তার নামে অ্যাকাউন্টও খুলে গেছে, তার নামে টাকাও তুলে নিয়েছে, তো সেই জিনিসটা তো মানুষ বোঝে না, এবারে বলছে আমি কিছু পাইনি, ঠিক আছে, এবারে সে কেন পায়নি, সে তো লোকাল বডির কাছে গিয়ে ইয়ে করবে, সেটাই জানে না, মানে সেই নলেজটা নেই যতক্ষণ না মানুষের এই শিক্ষাটা আসছে। এবং আবার বলছি আমি যে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী বা মহিলাদের জন্য যে রূপশ্রী, এই যে সুবিধাগুলো যদি, মানে এক তো হচ্ছে এটার সুফল পেয়েছেন এইটা, এবং 2 নম্বর কথা হচ্ছে যে মানুষের এই অজ্ঞতা, এই দুটো যদি না থাকতো তাহলে এবারে কিন্তু ব্যাপক বিপর্যয় নেমে। আমি বলছি এই যে আমলাদেরকে পরিচালনা করা, সরাসরি আমলা নির্ভর একটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে সরকার চলছে, দেখা যাচ্ছে যে আমলা নির্ভর হয়ে যাচ্ছেন, উনি বেশি আমলাদের উপর নির্ভর করেন। একটা ছোট্ট এক্সাম্পল বলি, সিস্টেমটাই না ঘুণ ধরে গেছে। আপনি রাস্তায় যান, প্রত্যেকটি থানা গার্ডরেল ফেলে পয়সা তুলছে, ঠিক আছে, সেই পয়সাটা কি পুলিশের এত ক্ষমতা রয়েছে, সেই ওই লোকগুলোই কি তার বেনিফিশিয়ারি? তার ভাগ নিশ্চয়ই স্তরে 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 যেতে যেতে উপরে যাচ্ছে, তার লোকাল নেতারা এর সাথে ইনভলভ রয়েছে। একটা জেলায় যদি একটা ওসি তার থানা এরিয়ায় পয়সা তোলে, আপনার মনে হয় এসপি তার ভাগ পায় না? ঠিক আছে, এই যে সিস্টেম বানিয়ে রেখেছে, বা বিভিন্ন সরকারি স্কিমে যে কাটমানি, উনি যেটা নিয়ে বারবার সরব হচ্ছেন, তো এই সিস্টেমকে ভাঙবে কি?
অনেকেই জানেন যে বীরভূমের লোকসভার প্রার্থী এবারের দেবাশিস ধর ছিলেন, কোনো কারণে তিনি দাঁড়াতে পারেন না। আর কেন দাঁড়াতে পারেননি, মমতা ব্যানার্জির হুঁশিয়ারি তো আপনারা দেখেইছিলেন। 3-4 বার মঞ্চে তিনি বলেছিলেন কিভাবে উনি প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করে আমি দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য কিন্তু মনে আছে আপনাদের। সত্যিই শেষ পর্যন্ত উনি প্রার্থী হয়ে দাঁড়াতে পারলেন না, শতাব্দীর বিরুদ্ধে তিনি ফাইট দিতে পারলেন না। কিন্তু এখন তিনি কি করছেন অনেকেরই জানার ইচ্ছা। আমার সব থেকে বেশি জানার ইচ্ছা যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার পথে চলার পথের কাঁটা হয়ে যাচ্ছেন? কারণ কেন প্রত্যেক মুহূর্তে দেখা যাচ্ছে শীতলকুচি থেকে শুরু করে প্রার্থী পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেন না শেষ পর্যন্ত। কাঁটা কার, কাঁটাটা কে, তার কাঁটাটা জানার ইচ্ছা আমার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ধর, কথা বলবো স্যারের সাথে। বলছি স্যার, প্রত্যেক মুহূর্তেই কি কাঁটাটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন? দেখুন, ওটা অবশ্যই একটা টেকনিক্যাল রিজন ছিল। নো ডিউজ সার্টিফিকেটের একটা ব্যাপার ছিল, যে সাধারণত এটা এমএলএ বা এমপি বা মিনিস্টারদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যারা দীর্ঘদিন ধরে সরকারি বাংলো বা অন্যান্য সুযোগ সুবিধা অকুপাই করে থাকে। তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় একটা বড় অঙ্কের বিল থেকে যায়। সেটা আমাদের যারা আমলা ছিলাম আমাদের ক্ষেত্রে যখনই কোনো আমাদের সরকারি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়, আমাদের মান্থলি স্যালারি থেকে সঙ্গে সঙ্গে ডিডাক্ট করে নেওয়া হয়। এক্ষেত্রে কোনো ডিউজের মানে কোনো আপনাকে যদি কোনো ডিমান্ড প্লেস করে তখনই তো ডিউজের ব্যাপার থাকে। আমি যখন ব্যাপারটা আগে কনসাল্ট করেছিলাম, আমাকেও আইনি পরামর্শে এটা বলা হয়েছিল যে আপনাকে কি কোনো ডিমান্ড প্লেস করেছে? আমি বলেছিলাম না, কোনোদিনই হয়নি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে স্যালারি স্লিপ থেকে আমাকে বলেছিল ওগুলো আপনি প্লেস করে দেবেন। ফলে ওই ব্যাপারটা সাধারণত প্রযোজ্য হয় না, যেটা মানে রাজনৈতিক, হ্যাঁ, যেটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে হয়। তো একই সঙ্গে আপনি দেখবেন যে পরবর্তীকালে হাজী নুরুল ইসলাম, উনি যখন বসিরহাটে প্রার্থী হলেন, উনি সেটা প্লেসই করেননি। সেটা রিটার্নিং অফিসারের গোচরে আনার পরেও উনি ভোটে দাঁড়িয়ে গেলেন। এবং এটা রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের, যেহেতু ইলেকশনের সময় এক্সক্লুসিভ রাইটস থাকে, তো ইলেকশন কমিশন সেই যে কোনো ডিসিশন সেটা তখন সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জের অধিক হয় না। সেই সুবিধাটাকে কাজে লাগিয়ে রিটার্নিং অফিসার যে সিদ্ধান্তটি নিলেন সেটাই পরবর্তীকালে থেকে গেল। কিন্তু পরবর্তীকালে বিজেপি পার্টির পক্ষ থেকে যেটা ইলেকশন পিটিশন ফাইল হবে, এবং স্বভাবতই আপনারা বুঝতে পারছেন এটা আইনি লড়াইয়ে, এটা এর অন্য কোনো হবে না। কারণ ভারতবর্ষের একটা আইন আছে যে একই কারণে আপনি দুজনকে দুরকম বিচার দিতে পারে না। ফলে সেক্ষেত্রে হয় আমাকে যদি ক্যান্সেল করতে হতো, ওনাকেও করতে হতো, নাহলে আমার ব্যাপারটা দেখিয়ে পরবর্তীকালে ইলেকশন কমিশন নোটিফিকেশন বার করলেন যে দুদিনের মধ্যে অ্যাপ্লাই করা, দুদিনের মধ্যে যদি নো ডিউজ না দেয় সরকার, তাহলে সেক্ষেত্রে বাতিল করা যাবে না। তো আমার ক্ষেত্রে কেন এটা করা হলো না, এটাই একটা আশ্চর্যের ব্যাপার। রিটার্নিং অফিসার ভালো বলতে পারবেন উনি কার প্রভাবে এটা করেছেন। দেখুন, এটা তো আমি যেটা কোনো প্রমাণ ছাড়া কোনোভাবে কাউকে মেলাইন করে তো লাভ নেই। এটা আমি বলতে পারবো না রিটার্নিং অফিসার কেন এরকম দ্বিচারিতা করেছেন আর কি। তো ওনার ক্ষেত্রে হয়তো এটা না করলেই ভালো হতো। তো পরবর্তীকালে যদি হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হয়, যদি সেক্ষেত্রে হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট এনারা নির্দেশ দেন, তো সেক্ষেত্রে এটা আরো বেশি ভাবে এস্টাবলিশড হবে। আর ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমি যে কাজগুলো করতে চাই, সেটা বেসিক্যালি সোশ্যাল সার্ভিস এবং সার্ভিস ওরিয়েন্টেড, যেখানে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। যেহেতু আমাদের রাজ্যে বা ইস্ট কোস্টে বিশেষ করে দেখবেন আপনি এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটা অনেক কম, এবং এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনি দেখবেন ম্যাক্সিমাম রয়েছে আপনার ওদিকে ওয়েস্ট কোস্টে, মুম্বাই, গুজরাট, ওদিকে আপনি দেখবেন কেরালা, ব্যাঙ্গালোর, পুরো এই জোনটা জুড়ে, বা হায়দ্রাবাদ। তো হয় সাউথ নাহলে ওয়েস্ট। তো আমাদের এখানে যেহেতু এটার খুবই অভাব রয়েছে, আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। এবং এমন কেউ এই ব্যাপারটা যদি ইনিশিয়েট করে, আমার মনে হয় লক্ষ লক্ষ কেন কয়েক মিলিয়ন বেকার যারা যুবক যুবতী রয়েছে তারা কাজ পেতে পারে, এবং এটাকে সঙ্গে করে অনেক রকম ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে। যে অন্যান্য সব জায়গায় ভোট হয়েছে, কিন্তু সেখানেই যেদিন রেজাল্ট বেরিয়েছে সেখানেই ব্যাপারটা শেষ হয়ে গেছে। একমাত্র পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে মানুষ রাজনীতিটাই মনে হয় একমাত্র ধ্যান জ্ঞান পেশা থেকে আরম্ভ করে সবকিছু,
ঘুমানোর আগেও রাজনীতি, ঘুমের মধ্যেও রাজনীতি, ঘুমের থেকে উঠেও রাজনীতি। রাজনীতি হচ্ছে রাজার নীতি। যে নীতির মাধ্যমে আপনি কোনো রাজ্য বা কোনো দেশের ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই নীতিটাকে এস্টাবলিশ করা হয়। প্রত্যেকটা দল তাদের মতো যে মত থাকে সেটাকে প্লেস করে, মানুষ সেটা যেটাকে সবচেয়ে ভালো হয় সেটাকে গ্রহণ করে। কিন্তু তার জন্য এই যে সারা বছর ধরে, মানে আমি ধরুন আমার যদি ভাই আজকে বলি যে অন্য দলের মতাদর্শে বিশ্বাস করে, তার সাথে আমাকে মারামারি কাটাকাটি ধরাধরি করতে হবে, এই নীতিতে আমি বিশ্বাস করি না। মনে হচ্ছে এখন যে শতাব্দীর যেটা টাফ হতো আপনি প্রতিদ্বন্দ্বিতা করলে? দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমি ভীষণভাবে পেয়েছিলাম। এক, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছিল আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল তার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি ওই সময় ওই কুচবিহারে থাকার পরে পরবর্তী ঘটনায় যে সরকারের সাথে আমার একটা মতবিরোধ হয়েছিল এবং তাতে আমি যে অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, এটা একটা কারণ ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে মানুষ ওখানে একটা প্রচন্ড ভাবে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছিল, কারণ বিগত 15 বছরে যিনি এমপি ছিলেন উনি সেইভাবে হয়তো পরিষেবা দিতে পারেননি। ইরেসপেক্টিভ অফ হিন্দু মুসলিম, আমি যে যে জায়গাতেই গেছিলাম কেন, যে যে এরিয়াতেই ভীষণ খারাপ অবস্থা। মানে বিশেষ করে ওই জায়গাটা একটা খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা, এবং ওখানে বেশ কিছু হিন্দু তীর্থক্ষেত্র আছে, খুব মানে পবিত্র তীর্থস্থান আছে, এবং বেশ কিছু এমন এমন জায়গা রয়েছে যেখানে অনেক ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। সেখানে অনেক ইন্ডাস্ট্রি হতে পারতো, যে খনিজ সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে বেস করে যা যা ইন্ডাস্ট্রি হতে পারে। বা আমারও কিছু মাস্টার প্ল্যানিং ছিল, ওগুলো ছাড়াও ধরুন তীর্থক্ষেত্রগুলোকে একটা যদি পর্যটন সাথে জুড়ে দিয়ে একটা কিছু। শতাব্দী রায় রীতিমতো দেখা যাচ্ছে তিনি জেতার পরেও তিনি বলছেন এই তৃণমূলের মধ্যে অনেক বিজেপির লোক লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। রীতিমতো তাদেরকে সাসপেন্ড, অনেকে সাসপেন্ড হয়েছে। দেখুন, আমার যতটা মনে হয়েছে মানুষ ওনার উপরে প্রচুর ক্ষুব্ধ ছিলেন না। দলে ওনার বিরোধী আছে ওনার পারফরমেন্সের জন্য, নট ডিউ টু আদার রিজন। প্রত্যেক দলেই আমার দলে অনেক লোক ছিলেন যারা ভিতরে ভিতরে বিজেপির সাথে তৃণমূলের সাথে অনেকভাবে হয়তো অ্যাটাচ ছিলেন। কি কারণে ছিলেন আমি বলতে পারবো না, বাট যেটা হয়েছে, মানে ওনার ক্ষেত্রে যেটা কাজ করেছে, যেটা আমার মনে হয় যে যেহেতু উনি কাজকর্ম সেইভাবে করেননি, মানুষের ক্ষোভ তো থাকবেই। যে যে এরিয়াতে নেতারা, দেখুন উনি তো ফেস হতেন না কোথাও, স্থানীয় নেতারা ফেস হতেন, তাদের তো অনেকভাবে মানুষের কাছে অপদস্থ হতে হয়েছে। বিজেপি যেভাবে ভরাডুবি হলো, এরপর মনে হচ্ছে 26-এ উঠে আসতে পারে বিজেপি। দেখুন, রাজনীতিতে না বলে কিছু হয় না, দি এন্ড বলে কিছু হয় না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উনি শেষ করেছিলেন, মানে 2004-এর ইলেকশনের পরে সবাই ধরে নিয়েছিল, বা 2006-এর বিধানসভা হয়েছিল, মাত্র 30খানা সিট পেয়েছিলেন। তারপরে পরের বারে উনি ওরকম ম্যান্ডেট নিয়ে আসবেন, বা 2004-এ ওনার লোকসভা সিট সম্ভবত 1-এ নেমে গেছিল। তারপরের বারে 2009-এ গিয়ে উনি সম্ভবত 24টা সিট পেয়েছিলেন। ঠিক আছে, তো এই যে ব্যাপক যে পরিবর্তন, মানুষ কখন এক রাতের মধ্যে খেলা ঘুরে যেতে পারে। সেই সময় যদি নন্দীগ্রাম সিঙ্গুরের মতো আন্দোলন না হতো, বা আমাদের রিজানুর রহমানের মতো এই ঘটনাটি না ঘটতো পার্ক সার্কাসে, সম্ভবত এই খেলা কোনোদিন ঘুরতো না। লক্ষ্মী ভান্ডার বিজেপিকে বন্ধ করতে হবে না। লক্ষ্মী ভান্ডার, রাজ্যের রাজস্বের যা অবস্থা, যদি রাজ্য সরকার পলিসি না চেঞ্জ করে, যে সরকার 6 লক্ষ কোটি টাকার ওপরে দেনা নিয়ে চলছে, সেই সরকারের একটা জিনিস হচ্ছে, মানে আমি এটা ক্রিটিসাইজ করছি না, তবে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য থাকতে হয়। একেই বলে বাজেট, বাজেটে এটা থাকতে হয়। তো সেই জায়গায় যে সরকারের আয় ধরুন 100 টাকা, ব্যয় হচ্ছে 500 টাকা, তো দিনের পর দিন আপনি কত ধার করবেন? আপনি যদি নিজের বাবার কাছেও যান যে বাবা আমার এই মাসে 400, ঠিক আছে দিয়ে দিল, পরের মাসে গিয়ে বলবেন আবার 400 দিয়ে দিল, তারপরের মাসে গিয়ে বলবেন, যেই বলবেন বলে আমি আর তোকে দিতে পারছি না। ঠিক আছে, তারও তো একটা ক্যাপাসিটি আছে। তো সেই জায়গায় দেখুন, মানুষ হয়নি তো, আমি বলছি তো এটা দুর্বলতা। এটা মঞ্চে মঞ্চে শুনিয়েছেন, এটা মানুষ নিঃসন্দেহে অ্যাকসেপ্ট করেছে বলেই তৃণমূলের এত ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু এইটা যে দীর্ঘদিন কাউকে ভাতা বা ভিক্ষা দিয়ে যে বেশি দিন চলতে পারে না, মানুষের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়
তাকে সেলফ এমপ্লয়েড করতে হয়, সেলফ সাফিসিয়েন্ট করতে হয়। তার জন্য সরকারি যে সামাজিক যে স্কিমগুলো, 100 দিনের কাজ কেন করা হয়েছিল? যে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট হবে, মানুষ কাজ করবে, সঙ্গে সে নিজের অর্থটা ওইখান থেকে রোজগার করবে, তাকে কাজ করার জন্য বাইরে যেতে হবে না। আজকে 50 লক্ষের ওপরে পরিযায়ী শ্রমিক রয়েছে, তাহলে কেন রয়েছে? তাহলে তো তারা 100 দিনের কাজ করে এখানে খেতে পারতো। অফিসে আপনাকে কিভাবে দেখতে পাবে মানুষ? আরো অ্যাক্টিভ রাজনীতি করার ইচ্ছা, না মানে বসে যাবেন, না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন কি করে প্রতিদ্বন্দ্বিতা করেন আবার 26-এ দেখা হবে? তো আমার লক্ষ্য এখনো একই আছে। দেখুন, কিভাবে দল আমাকে ভাববে, কি করবে না করবে সেটা দলের ব্যাপার। আমার ভাবনা চিন্তা আলাদা। আমাকে পোস্ট দিক না দিক, যাই ইয়ে করুক না কেন, আমি আমার প্রজেক্ট রেডি করছি। যথাসময়ে সেটা নিয়ে আমরা প্রাথমিক স্তরে আলোচনাও হয়েছে। আজকে জিতলেই যে আমি মন্ত্রী হয়ে গিয়ে দপ্তরে গিয়ে এই কাজটা করতাম সেটা তো নয়। আমাকে তখনও যেটা করতো, আজকে মেম্বার অফ পার্লামেন্ট হলে আমার সেই জায়গাটার প্রতি একটা দায়বদ্ধতা থাকতো। আমি ওখানকার জন্য একটা বলেছিলাম মাস্টার প্ল্যান তৈরি করে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি ওভারঅল একটা ভিউতে কাজ করছি। হয়তো বীরভূমের জন্য যে প্ল্যানগুলো মানে অ্যাজ এ এমপি হিসাবে আমি প্লেস করতে পারতাম, যে দাবি নিয়ে যেতে পারতাম, সেটা পারবো না করতে। কিন্তু আমার যে সায়েন্স, টেকনোলজি এবং সোশ্যাল সার্ভিস রিলেটেড যে যে কাজগুলো রয়েছে, সেই কাজকে আমি অলরেডি রেডি করে ফেলেছি। আমি ওর উপরেই কাজ করছি।